6 লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 7 জনকে যাবজ্জীবন ও 2 জনকে 7 বছর করে কারাদণ্ড। বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে দ্য ডিপ্লোম্যাট, তুলে ধরা হয়েছে জনমত জরিপ। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান। উত্তেজনার মাঝে ওমানে ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠক, পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে কথা বলতে আগ্রহী ওয়াশিংটন। এবং বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বর্জন জানালেন শাহবাজ শরীফ, পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় জীবিত একজন সহ 6 মরদেহ পোড়ানো এবং অন্য একজনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রায় 7 জনকে যাবজ্জীবন ও 2 জনকে 7 বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এছাড়া একজনকে ক্ষমা করে দেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এর আগে দুপুর 12টা 40 মিনিটে রায় ঘোষণা শুরু করেন আদালত। পুনর্গঠিত ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলার এটি তৃতীয় রায়। গেল 1 ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল। নম্বর 1 সাইফুল ইসলামকে 1 হইতে 7 নম্বর কাউন্টে 200 সাব্যস্ত করত মৃত্যুদণ্ড এবং 2 নম্বর চার্জের 1 হইতে 3 নম্বর কাউন্টে 200 সাব্যস্ত করত যাবজ্জীবন কারাদণ্ড এবং 3 হইতে 5 নম্বর চার্জে 200 সাব্যস্ত করত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 2 নম্বর আসামি সৈয়দ নুরুল ইসলামকে 1 নম্বর চার্জে 1 থেকে 7 নম্বর কাউন্টে, 2 নম্বর চার্জের 1 থেকে 3 নম্বর কাউন্টে এবং 3 থেকে 5 নম্বর চার্জে 200 সাব্যস্ত করে ভিত্তিক চার্জে পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 3 নম্বর আসামি মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, 4 নম্বর আসামি মোহাম্মদ আব্দুল্লাহ হিল কাফি, 5 নম্বর আসামি শাহিদুল ইসলাম, 7 নম্বর আসামি মোহাম্মদ মাসুদুর রহমান, 8 নম্বর আসামি নির্মল কুমার দাস, 9 নম্বর আসামি আরাফাত হোসেন আরজু কে 1 নম্বর চার্জে 1 থেকে 7 নম্বর কাউন্টে, 2 নম্বর চার্জে 1 থেকে 3 নম্বর কাউন্টে এবং 3 থেকে 5 নম্বর চার্জে 200 সাব্যস্ত করত প্রত্যেক চার্জের জন্য পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সাময়িকী দ্য ডিপ্লোম্যাট। বুধবার প্রকাশিত বাংলাদেশের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি আর্টিকেলে এই পূর্বাভাস দেওয়া হয়। An interview with Tarek Rahman, likely Bangladesh next Prime Minister শীর্ষক আর্টিকেলে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের তথ্য উল্লেখ করে তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দেওয়া হয়। দ্য ডিপ্লোম্যাট বলেছে, এই নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ জেনারেশন জেড বা জেনজি, অর্থাৎ বাংলাদেশের এই তরুণরাই ঠিক করবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। এরই মধ্যে দেখা যাচ্ছে অনেক জেনজি ভোটার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন, বিশেষ করে দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিগুলোতে। প্রতিবেদনে কয়েকটি জনমত জরিপ তুলে ধরে নির্বাচনে বিএনপির ভালো ফলাফলের সম্ভাবনার কথা বলা হয়েছে। প্রতিবেদন মতে ডিসেম্বরে পরিচালিত একটি জনমত জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি সমর্থন প্রায় 70% এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর সমর্থন 19%। জামায়াত ক্ষমতা এলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, উত্তরবঙ্গে কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। সেই প্রতিষ্ঠান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসেবে দেশে এবং বিদেশে সম্মানের সঙ্গে কাজ করবে। বৃহস্পতিবার দুপুর 12টায় নওগাঁ শহরের এটিএম মাঠে আয়োজিত জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন।
জামায়াত আমির বলেন, এই অঞ্চলে কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় হলে এখানে গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত হবে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে আম উৎপাদন হলেও সংরক্ষণের ব্যবস্থা নেই, তাই ন্যায্য মূল্য বঞ্চিত হন চাষিরা। তাদের স্বার্থে এই অঞ্চলে একাধিক সংরক্ষণাগার গড়ে তোলা হবে। প্রসেস ফুড রপ্তানিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এটা যেহেতু কৃষি প্রধান এরিয়া, এই কারণে আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি পুরা নর্থ বেঙ্গলকে আমরা ইনশাআল্লাহ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে, বিশ্ববিদ্যালয় হবে, এবং সেই পড়ালেখা কাগজে না বাস্তবে হবে, প্রফেশনাল এডুকেশন। এখান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসাবে দেশে এবং বিদেশে সম্মানের সাথে তারা দেশ গড়ায় ভূমিকা রাখবে, বিদেশে গিয়ে দেশের জন্য কাজ করবে। আমরা সেই জনবল ইনশাল্লাহ এখানে তৈরি করব। এখানে ধান এবং ফল এই দুইটার গবেষণা ইনস্টিটিউট যদি পূর্ণাঙ্গ টেকনিক্যাল ইউনিভার্সিটি বেসড আপন এগ্রিকালচার কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় যদি এখানে হয়, তাহলে ওটা আলাদা আর লাগবে না, ওটা তারই অংশ হবে এবং গবেষণা ইনস্টিটিউট ওখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে স্বাভাবিকভাবে। সেটাও ইনশাল্লাহ হবে। শরীয়তপুরের সেনা অভিযানে 3টি আধুনিক আগ্নেয়াস্ত্র, 140 রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জাম সহ জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোনা হাওলাদারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিয়া মোহাম্মদ মেহেদি হাসান। সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালায় সেনা সদস্যরা। অভিযানকালে একটি শর্টগান, 71 রাউন্ড শর্টগানের কার্তুজ, 2টি AK-22 বোর রাইফেল ও 57 রাউন্ড গুলি, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ড সহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। তল্লাশিকালে মন্টু তালুকদারের স্ত্রী ও সাবেক ছাত্রদল নেত্রী ইসমত জাহান ওরফে ইলোনা হাওলাদারকে আটক করা হয়। অপরদিকে একই দিন রাতে নড়িয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যর নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাতবরকান্দি এলাকার অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এছাড়াও ডামুড্ডা এলাকায় অভিযান চালিয়ে ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উক্ত অভিযানে একটি টমাহক শটগান, 2টি AK-22 বোর সেমি অটোমেটিক রাইফেল, 3টি ম্যাগাজিন, 71 রাউন্ড শটগান অ্যামুনিশন, 57 রাউন্ড রাইফেল .22 ব্যারেল অ্যামুনিশন, 12 রাউন্ড 9mm পিস্তল অ্যামুনিশন, একটি বিদেশি ড্যাকার এবং 3 বোতল বিদেশি মদ এবং মাদকদ্রব্য গ্রহণের সরঞ্জামাদি উদ্ধার করে। উক্ত ঘটনায় সম্পৃক্ততার জন্য সন্ত্রাসী মন্টু তালুকদারের স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোনা হাওলাদারকে গ্রেফতার করে। উল্লেখ্য যে সন্ত্রাসী মন্টু তালুকদারের বিরুদ্ধে বর্তমানে 7টি মামলা চলমান রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক কাজ করে চলেছে। জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে এ ধরনের আভিযানিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে। চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের শ্রমিক কর্মবিরতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। বুধবার নগরীর আগ্রাবাদ হোটেলের লবিতে উপস্থিত সাংবাদিকদের এই উদ্বেগের কথা জানান তারা। এ সময় তারা এনসিটি নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে সরকারকে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। জাতীয় নির্বাচন ও রমজান সামনে রেখে সংকটকালীন আন্দোলন পরিহার করার জন্য শ্রমিক নেতাদের অনুরোধ জানালেও তারা তাদের দাবির পক্ষে অনড় থাকেন। বন্দর থেকে যারা পণ্য নিয়ে বিক্রি করি, আবার বন্দর থেকে পণ্য নিয়ে যারা মাল ম্যানুফ্যাকচার করি, সেই সব প্রতিষ্ঠানগুলি সবগুলি আমরা আন্দোলনরত শ্রমিক নেতৃবৃন্দের সাথে বসেছিলাম যে অনুরোধ করতে তাদেরকে যে তাদের ইনডেফিনিট যে স্ট্রাইক করছে সেটা উগ্র করার জন্য তাদেরকে অনুরোধ করার জন্য আজকে বসছিলাম এবং বিশদ আলোচনা হয়েছে প্রায় 4 ঘন্টা। আপনারা জানেন যে সামনে ইলেকশন, 3 দিনের ছুটি,
ঠিক এর 7 দিন 8 দিন পরে রমজানের পণ্যগুলি কিভাবে ডেলিভারি হবে সেগুলো নিয়ে আমরা ওয়ারি। এবং গার্মেন্টস সেক্টর বিশেষ করে ফেব্রুয়ারিতে কাজ করবে মাত্র 18 দিন, মার্চে কাজ করবে মাত্র 16 থেকে 17 দিন। তো এইভাবে তো যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে তাহলে প্রেজেন্ট গুডসগুলি যাবে না, আবার ভবিষ্যৎ মালগুলি আসবে না। এর উপর আবার ফেব্রুয়ারির 11 তারিখ থেকে চায়না বন্ধ প্রায় 16 দিনের জন্য। আমরা অসম্ভব ক্ষতির মুখে আছি, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং রমজানের উসিলায় পুরো দেশবাসী। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠকের স্থান নিয়ে ধোঁয়াশা কেটেছে। শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের কথা থাকলেও তেহরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়েছে। তবে ওয়াশিংটন পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী। এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ বিদেশে পাঠানোর বিনিময়ে যুক্তরাষ্ট্র ও ইরান অনাক্রমণ চুক্তির প্রস্তাব করা হয়েছে। ইরানে হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক প্রস্তুতি আর তেহরানের পাল্টা হুঙ্কারে বাড়ছে যুদ্ধের দামামা। তবে এর মধ্যে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আশার আলো দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। ইস্তাম্বুলে পূর্ব নির্ধারিত বৈঠকটি ওমানে সরিয়ে নেওয়া এবং দ্বিপাক্ষিক ফরম্যাটে আলোচনা করার ইরানি আবদার হোয়াইট হাউস প্রত্যাখ্যান করেছে বলে প্রথমে জানায় সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। যদিও পরে আরব নেতাদের অনুরোধে মার্কিন প্রশাসন ওমানেই আলোচনায় বসতে রাজি হয়েছে বলে নিশ্চিত করে সংবাদ মাধ্যমটি। গাজায় আবারও প্রাণঘাতী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 23 জন ফিলিস্তিনি। চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী গত অক্টোবর থেকে কার্যকর থাকা কথিত যুদ্ধবিরতির পর এটি অন্যতম রক্তক্ষয়ী দিন। বুধবারের এসব হামলায় শিশুদের প্রাণহানিও ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছে মাত্র 11 বছর বয়সী এক কন্যা শিশু। গাজা শহরের তুফা ও জেইতুন এলাকায় গোলাবর্ষণে অন্তত 14 জন নিহত হন। দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া তাঁবুতে হামলায় আরও 4 জন প্রাণ হারান। পাশাপাশি আল মাওয়াসি উপকূলীয় তাঁবু শিবিরে বিমান হামলায় নিহত হয়েছেন আরও 2 জন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে নিহতদের মধ্যে তাদের এক কর্মী হুসেইন হাসান হুসেইন আল সুমাইরি রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান গাজা শহরের একাধিক আবাসিক এলাকায় কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি থাকলেও এসব হামলায় গাজাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। আকাশে ড্রোনের অবিরাম শব্দ নতুন হামলার আশঙ্কা তৈরি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে উত্তর গাজায় তাদের অভিযানে এক রিজার্ভ কর্মকর্তা আহত হওয়ার পরই হামলা জোরদার করা হয়। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে প্রাণ গেছে অন্তত 71,803 জনের। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ এই হামলাকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছে, যা বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারাধীন। Prometió eliminar a Hamas y lanzó una ofensiva aérea y terrestre sobre Gaza. Pese a la... সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়েছে। ওই সময় থেকে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান। এরপর সর্বশেষ সিদ্ধান্তে দেশটি জানায় তারা ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে না। শুরুতে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি পাকিস্তান। তবে গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান বাংলাদেশকে বাদ দেওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। শেহবাজ বলেন, আমরা টি-20 বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি যে আমরা ভারতের বিরুদ্ধে খেলব না, কারণ খেলার মাঠে কোনো রাজনীতি হওয়া উচিত নয়।
ভারতের বিরুদ্ধে আগামী 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানের খেলার কথা ছিল, কিন্তু দেশটি ইতোমধ্যেই এই ম্যাচ না খেলার কথা জানিয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই ব্যাপারে পাকিস্তানকে সতর্কতা দিয়েছে। তারা বলেছে, যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তান না খেলে তাহলে তাদের পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে পড়তে হবে। নিজেদের অবস্থান পরিষ্কার করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে ধন্যবাদ জানান তিনি। পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাদের দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। খুব ভেবেচিন্তে এই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ছয় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 7 জনকে যাবজ্জীবন ও 2 জনকে 7 বছর করে কারাদণ্ড। বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে দ্য ডিপ্লোম্যাট, তুলে ধরা হয়েছে জনমত জরিপ। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান। উত্তেজনার মাঝেই ওমানে ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠক, পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে কথা বলতে আগ্রহী ওয়াশিংটন। এবং বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বর্জন জানালেন শাহবাজ শরীফ, পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।